সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে মাহবুব চন্দ্র আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুক্ত কথা অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সোহেল রানা। কথা বলবো সোহেল রানার সাথে। উনি মেহেরপুরের আগামী নির্বাচনে এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেহেরপুরের রাজনীতি, মেহেরপুরের সাংগঠনিক অবস্থা এবং কেন্দ্রীয় নাগরিক পার্টির বিষয়গুলো নিয়ে কথা বলবো ওনার সাথে। হ্যাঁ, জনাব সোহেল রানা, স্বাগত জানাচ্ছি আমাদের মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠান। কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আজকে আপনার মেহেরপুর প্রতিদিনের যে স্টুডিও, সেখানে মুক্ত কথার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই সাথে দর্শকদের জানাই শুভেচ্ছা। ইয়েতে যদি আলোচনাটা এভাবে শুরু করি, ব্যক্তিগত পরিচয়টা দিয়েই শুরু করি। আপনি তো মেহেরপুরের মানুষ। জি, কোথায় বাড়ি, পড়াশোনা কোথা থেকে শুরু করলেন, কবে ঢাকায় গেলেন? আলোচনাটা যদি এখান থেকে শুরু করি। ডেফিনেটলি। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। আমার গ্রামের বাড়ি হচ্ছে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে। আমি আমার স্কুল জীবন শেষ করেছি মহাজনপুর স্কুল থেকেই। এরপরে আমার কলেজ লাইফ শেষ করেছি মেহেরপুর পৌর কলেজ থেকে। আচ্ছা এখানে স্টুডিও, যেখানে আমি দীর্ঘদিন 2 বছর এই মল্লিকপাড়াতে থেকেছি। আচ্ছা। তো এরপর 2012-তে আমি ঢাকায় যাই। কেন ওইখান থেকে হচ্ছে আমি আমার গ্রাজুয়েশন শেষ করেছি বিএসসি ইন ট্রিপলির উপরে, অ্যান্ড এরপর সর্বশেষ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফিজিক্সের উপরে মাস্টার্স শেষ করেছি। আচ্ছা, ইয়েতে বাড়িতে ভাই বোন, বাবা মা? হ্যাঁ, আমার একটা বোন আছে, সে এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে আমাদের স্কুলেই। আর বাবা বিগত 9 বছর আগে মারা গিয়েছে। আচ্ছা, আর আমার আম্মা আছেন। পড়াশোনা তো এখন শেষ। এখন পড়াশোনা শেষ। এমনি কোনো প্রফেশনে ঢুকেছেন কি? হ্যাঁ, আমি 2021 সাল থেকে ওয়ালটন গ্রুপে আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কর্মরত আছি। ওয়ালটনে? জি, ওয়ালটন কর্পোরেট অফিসেই বসি। আচ্ছা, বৈবাহিক হ্যাঁ, অবস্থা? আমি বিবাহিত। আমার দুইজন সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ঢাকাতেই থাকছেন? হ্যাঁ, সবাই ঢাকাতেই থাকছি আমরা। রাজনীতিতে আসলেন পড়াশোনা শেষ করার পরে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। জি। এই ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে রাজনীতি? রাজনীতি কেন আসলাম এরকম? আচ্ছা, মূলত হচ্ছে আহ রাজনীতি আসলে আমি বিগত বছরগুলোতে কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, বাট রাজনৈতিক সচেতন ছিলাম। বিভিন্ন ইউনিভার্সিটি ওঠার পরে বিভিন্ন পাঠচক্র বা বিভিন্ন বিতর্কতে দেখা যাচ্ছে অংশগ্রহণ করতাম এবং বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক সবার সাথে কথাবার্তা হতো। তো সেই হিসাবে রাজনৈতিক যে পরিস্থিতি ছিল বিগত 5ই আগস্টের পূর্বে, সেখানে কখনো মনে হয়নি যে রাজনীতি করব। তবে হ্যাঁ, একটা সময় মনে হতো যে আমি, মানে আমার আসলে পিএইচডি করার কথা ছিল জুলাই রিভলিউশনের আগে। ওইভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। ভাবছিলাম হয়তো বাইরের দেশের পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার, সেটা তো খুব আমরা শুনে থাকি যে সুন্দর, হয়তো ওখানে গেলে রাজনীতিতে যুক্ত হতে পারি। কারণ সবসময় আমি জনগণের সাথে অ্যাটাচ থেকেছি বিভিন্ন কাজে। সেটা নন অর্গানাইজেশন বিভিন্ন সংগঠনের যুক্ত হয়ে আমি এর আগে কাজ করেছি। তো এরপরে যখন জুলাই রেভলিউশন আসলো, দেন ওইখান থেকেই নতুন একটা রাজনৈতিক সম্ভাবনা বাংলাদেশে তৈরি হলো। তো সেখান থেকেই আর কি আহ, আগ্রহ থেকে আসা যে এখন আহ, যদি রাজনীতিতে আসি তাহলে হয়তো জনগণের পাশে থেকে কাজ করতে পারবো। জনগণের পাশে থেকে কাজ করবেন, আপনার ইচ্ছে আছে। মেহেরপুর যেহেতু আপনার কনস্টিটিউয়েন্সি, জনগণকে পাশে পেতে হলে এই কনস্টিটিউয়েন্সিতে আপনাকে কাজ করতে হবে। জি। পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, নতুন একটা
সম্ভাবনা তৈরি হচ্ছে 5ই আগস্টের পরে, আপনি জি। যেটা বলছেন। মেহেরপুরের সাথে কি যোগাযোগটা আছে এই রাজনীতির করার অভিপ্রায় থেকে, কি যোগাযোগটা করছেন? হ্যাঁ, আমি তো এর আগেও যখন ইউনিভার্সিটি লাইফে যখন ছিলাম তখন তো বিভিন্ন সময় অকেশনে যখন আসতাম তখন যেমন বিভিন্ন আমাদের ফেস্টিভ্যাল যে ঈদ আছে, জি। ঈদের সময় আসতাম তখন দেখা যাচ্ছে কোনো একটা প্রোগ্রাম করতাম যে আমাদের এই অত্র এরিয়াতে যে কোনো গরিব দুঃখী মানুষ আছে কিনা, তাদের জন্য কিছু করা যায় কিনা। তো এরকম কিছু কিছু প্রোগ্রামের মাধ্যমে আর কি যেতাম, এবং একটা সময় ট্রাই করেছিলাম যে মেহেরপুরে ব্লাড ডোনার্স ক্লাব বা সোসাইটি কোনো কিছু অ্যাক্টিভ করা যায় কিনা। সো আসা যাওয়া আছে মেহেরপুরে, আসা যাওয়া এবং আছে। রাজনীতিতে ঢোকার পরে তো মেহেরপুরে যাতায়াত আরো বেড়েছে। আচ্ছা, পরিবারের কেউ রাজনীতির সাথে যুক্ত কিনা? আহ, পরিবারের সরাসরি আমার যে পরিবার, বাবা জড়িত ছিলেন, আচ্ছা, বাট সরাসরি কোনো লিস্টেড ছিলেন না, বাট কোন দল করতেন? বিএনপির সাথে জড়িত ছিল আর কি। বিএনপির সাথে জড়িত ছিলেন? জি। কোনো তো পদে ছিলেন কি? না, কোনো পদে ছিলেন না। তো গ্রামীণ বিএনপির, পলিটিক্সটা করতেন? না গ্রামীণ পলিটিক্সও করতেন না আর কি। একটা সময় ছিল যখন আমি অনেক ছোট, হুম। তখন বিএনপির যে আগের জেলা বিগত জেলা সভাপতি ছিলেন মাসুদুর রহমান, জি। ওনাদের সাথেই উঠা বসা চলাফেরা ওনার ছিল। আচ্ছা, আচ্ছা। মানে দলীয় কোনো কার্যক্রম, দলীয় কোনো আহ মিটিং মিছিল এগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন না, ওয়েল উইশার হিসাবে ছিলেন। আচ্ছা, এবং মেহেরপুরের রাজনীতি যখন পূর্বে ওনারা করেছেন তখন একসাথে করেছেন আর কি। আচ্ছা, আচ্ছা। এখন মেহেরপুরের এই যে রাজনীতির যে সামগ্রিক যে অবস্থা, কেন্দ্রের রাজনীতি নিয়ে আপনার সাথে হয়তো এনসিপি নিয়ে কিছু কথা বলবো। জি। তার আগে এই যে মেহেরপুরের যে বাস্তবতা, ছোট্ট একটা সীমান্তবর্তী জেলা, এখানে মেহেরপুর এবং মুজিবনগর, মেহেরপুর সদর এবং মুজিবনগর নিয়ে এই কনস্টিটিউয়েন্সি। আপনি মুজিবনগর কনস্টিটিউয়েন্সির একজন মানুষ। জি। আহ, এই যে আপনার যে লক্ষ্যটা, যে রাজনীতিতে এসেই আপনাকে সরাসরি একটা এমপি ইলেকশন করতে হচ্ছে, বিগত সময়ে আপনাকে কোনো নির্বাচন ফেস করতে হয়নি। ইভেন যখন পড়াশোনা করেছেন তখন যদিও সেই আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সংসদগুলা অকার্যকরী ছিল, জি। সেখানেও কোনো সুযোগ হয়নি। এটা, এই চ্যালেঞ্জটা কিভাবে গ্রহণ করলেন বা কিভাবে এটাকে অ্যাভিল করলেন আপনি? ডেফিনেটলি এটা আমার জন্য একটা আহ, বড় একটা চ্যালেঞ্জ। হুম। হ্যাঁ, তো তার আগে বিষয়টা হলো যে মেহেরপুর নিয়ে আমরা তো খাতা কলমে দেখেছি এবং বইও পড়েছি যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর। এবং যেহেতু আমি এখানেই আমার জন্ম, এবং আমি ঘুরে দেখেছি যে, এবং আমি যেহেতু 64 জেলাতেই গিয়েছি, তো সেখান থেকে মেহেরপুর জেলা আসলে সুন্দর। তো এইখানে ছোট্ট একটা জেলা যেটার আপনার 716 বর্গ কিলোমিটার একটা হচ্ছে আয়তন, এই ছোট্ট জেলাতে আহ বিগত বছর যে রাজনীতিগুলো আমরা দেখেছি, যে বিগত যে ফ্যাসিস্ট একটা সরকারের মাধ্যমে একটা ফ্যাসিবাদী কায়েম দীর্ঘ 16 বছর তারা তৈরি করে গিয়েছিল, সেটার প্রভাব স্পষ্টত মেহেরপুরেও ছিল। এবং মেহেরপুরে এই ছোট জেলাতে, আমাদের মেহেরপুর জেলাটা মেইনলি কৃষি নির্ভর জেলা। তো কৃষি নির্ভর জেলাতে আমাদের এই ছোট জেলাতে যে আহ, আমাদের অবকাঠামো উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান যেভাবে উন্নয়ন করার কথা ছিল, সেইভাবে আসানোর কোনো ঘটনা ঘটেনি। এবং দেখেছি যখনই কোনো রাজনৈতিক দল তারা ক্ষমতায় গিয়েছে, তারা সবসময় নিজেদের দলের কথাই চিন্তা করেছে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা যখন ক্ষমতায় গিয়েছে, কখনোই তারা জনগণের যে চাহিদা, তারা জনগণের চাহিদাকে তারা বুঝতেও চায়নি এবং জনগণের চাহিদা পূর্ণ করতে পারেনি। তো সেখান থেকে দল পরিবর্তন হয়েছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়নি। তো এই জায়গাটা হচ্ছে, মানে এটা তো আমার চোখে দেখার অভিজ্ঞতা। তো সেখান থেকে এই মেহেরপুর জেলা নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, এবং মেহেরপুর জেলা নিয়ে আমার যে চিন্তা ভাবনা আছে সেগুলো হয়তো বলবো আপনাকে। তো সেখান থেকে আশা করা যায় মেহেরপুরকে আমরা যেভাবে দেখতে চাই, এবং মেহেরপুর জনগণ তার নিজের জেলাকে যেভাবে দেখতে চাই, সেভাবে আমরা আশা করি কাজ করতে পারবো। কাজ করতে পারবেন ইয়েতে। এখন আপনার মেহেরপুরে আপনাদের সাংগঠনিক অবস্থাটা কেমন, যদি বলেন? আমাদের তো জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থান পরবর্তী 28শে ফেব্রুয়ারি প্রথম আত্মপ্রকাশ করে।
তো সেই হিসাবে আর একটা স্টেট এখন আহ, অস্থিতিশীল অবস্থায় আছে। আপনি জানেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকলে যে নির্বাচিত সরকার যেভাবে থাকলে একটি স্থিতিশীল তৈরি হয়, সেটা এখন নাই। তার মধ্যে অস্থিরতার মধ্যেই আমাদের দল আর কি আমরা আত্মপ্রকাশ করেছি। তো সেখান থেকে মাত্র বয়স 4-5 মাস, সেই হিসাবে আমরা 64 জেলায়, আপনি দেখেছেন গত জুলাই 1 বছর পূর্তি উপলক্ষে আমরা 64 জেলায় জুলাই পদযাত্রা করেছি। এবং আমরা মানুষ হচ্ছে আসলে পরিবর্তন চাই। সেই জায়গা থেকে সাংগঠনিক অবস্থা যদি বলতে চাই, যে আমরা বর্তমানে আমরা আমাদের জেলা কমিটি সহ 3টা উপজেলা কমিটি দিয়েছি, সমন্বয় কমিটি। কারণ আমাদের তো এখন দলের নিবন্ধন হয়নি, নিবন্ধন কার্যক্রম শেষের দিকে আর কি। তো সেখান থেকে আমরা অল্প সময়ের মধ্যে কমিটি দিতে পেরেছি। এবং আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কাজ চলছে, যেমন মুজিবনগর উপজেলা, সেখানে 4টা ইউনিয়নে কাজ চলতেছে। মেহেরপুরের যে আমাদের 7টা ইউনিয়ন, সেই ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রতিনিধি আছে এবং কাজ করছে। এবং কমিটি করার জন্য আমরা হয়তো বেশ কিছু, সামনে 1 মাসের মধ্যে আমরা বেশ কিছু ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি আমরা দিতে পারবো। সাংগঠনিক অবস্থা এখন অনেকটা ফুল ফ্লেজের কমিটি দিতে হলে আপনার ওই রেজিস্ট্রেশনের পরেই মনে হয় কাজটা করবেন। না, আমরা কাজটা চলমান রেখেছি ফুল ফেজ। আমরা চিন্তা করতেছি যে রেজিস্ট্রেশন তো আমাদের ইসির যে আহ, চাহিদাগুলো আছে সেগুলো ফুলফিল করে আমরা রেজিস্ট্রেশন করে দিয়েছি, হয়তো খুব দ্রুত আমরা এটা পেয়ে যাব। আর আমাদের সাংগঠনিক কাজ চলমান। চলমান। কেন্দ্রের নেতা হিসাবে যদি প্রশ্নটা করি, আপনি যেহেতু মেহেরপুরে নির্বাচন করবেন, এখানে এই এই ক্যানভাসটা অনেক বড় ক্যানভাস, যে মেহেরপুরকে নিয়ে আপনার ভাবনা, মেহেরপুরের রাজনীতি, মেহেরপুরের অর্থ সামাজিক অবস্থা, এগুলো নিয়ে কথা বলার আগে যদি বলি যে আপনি যেহেতু কেন্দ্রের সরাসরি কেন্দ্রের রাজনীতির সাথে যুক্ত, নির্বাচন কি আদতে হচ্ছে কিনা? আচ্ছা, নির্বাচন আহ, যাওয়ার আগে একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে অনেকেই মনে করতেছে একটা পক্ষ যে আমরা নির্বাচন হতে চাচ্ছি না। হুম, ব্যাপারটি এরকম না। আমরা চাচ্ছি, আমরা একটা কন্ডিশনাল নির্বাচন চাচ্ছি। কন্ডিশনালটা হচ্ছে এরকম যে আমরা বিগত 16 বছর, দীর্ঘ 16 বছর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ফ্যাসিবাদী কায়েম করা হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার মাধ্যমে, তো সেইখান থেকে যখন একটা সফল রেভলিউশন হলো, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন সেটার মূলোৎপাটন করা হলো, তো সেইখানে 2000-এর অধিক শহীদ হয়েছে। এবং আপনি দেখেছেন 50,000-এর বেশি মানুষ আহত। সেইখানে লক্ষাধিক মানুষ যদি আহত থাকে, তা আমরা চেয়েছি যে নির্বাচনের আগে অন্তত বিচার এবং সংস্কার, এই দুইটা জিনিস ইন্টারিম গভর্নমেন্ট এটা করে যাবে। দেন এরপরে এরপরে হচ্ছে নির্বাচন যদি উনি দিয়ে দেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই যে যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্পেসিফিক্যালি রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, তারা হচ্ছে স্বাধীনভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারছে। তো তারা যে আত্মত্যাগ করে গেলেন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নয়, তারা করে গেছেন, তারা একটা ফ্যাসিবাদের বিলোপ করে গেছেন, যেন পরবর্তীতে কেউ এইটা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। সো আমার মনে হয় নির্বাচন নিয়ে আমাদের হচ্ছে কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে বিচার এবং সংস্কার আমরা দাবি করেছি এবং আমরা এটা চাই। সো বিচারটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, এটা আপনি এই সময়ের মধ্যে কিভাবে এনশিওর করবেন? আমরা দীর্ঘ আর সেটা তো করবে আদালত। জি জি, আদালত করবে। আমরা আমাদের ইন্টারিমের আসলে এটা একটা ইন্টারিমের ব্যর্থতা আমি বলি। সেটা হচ্ছে যে ইন্টারিমের প্রথম কাজই ছিল হচ্ছে তারা বিচার এবং সংস্কার করবে। প্রথম কাজ আগে বিচার করবে। দেখেন, আন্দোলন যখন শুরুটা হয়, কোটা আন্দোলন, সেটা কিন্তু একটা কোঠার বিরুদ্ধে যখন ইনজাস্টিস হচ্ছিল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তখন হচ্ছে সবাই রাস্তায় নেমে গেছে। হুম। মানে একটা ইনজাস্টিসের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। এবং যখন পর্যায়ক্রমে এটা আবহাওয়া চেঞ্জ হয়েছে, আন্দোলনের গতিপথ চেঞ্জ হয়েছে, তো সেখানে এর পরবর্তীতে আহ, যারা শহীদ হয়ে গেছে, তারা আসলে ইনজাস্টিসের বিপক্ষে নেমেই শহীদ হয়েছে।
সো ইন্টারিম এখানে একটা ব্যর্থতা ছিল, 1 বছর হয়ে গেল, একটা 1 বছরে যেখানে যেখানে হচ্ছে ভিডিও ফুটেজ আছে, যেখানে প্রমাণ আছে, সো সেখানে আমার মনে হয় না যে 1 বছরে এটা কঠিন কোনো কাজ ছিল। তো সেই জায়গা থেকে আমরা চাই যে বিচার এবং সংস্কার জন্য এটা রাজনৈতিক সকল দল তারা হচ্ছে মিলে একটা রোডম্যাপ ঘোষণা করুক। যেমন ইসি একটা রোডম্যাপ ঘোষণা করেছে, সেরকম যদি আমরা শুরু থেকে কখনো দেখি নাই যে সমস্ত রাজনৈতিক দল, শুধুমাত্র আমরা ছাড়া বা কয়েকটা রাজনৈতিক দল ছাড়া, যে তারা একমত হচ্ছে না যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলছে। সো আমার নির্বাচন ব্যাপার নিয়ে এটাই কথা ছিল প্রথমত। রাজনৈতিক দলের তো মত পার্থক্য থাকবেই, জি, সবাই যদি ঐক্যমত তো পোষণ করে তাহলে তো রাজনৈতিক দলের সংখ্যাও তো কমে যাওয়ার কথা। রাইট। হ্যাঁ, ঐক্যমতের জায়গাটা যেটা বলতে চাচ্ছি, যে ঐক্যমতের জায়গাটা যার জন্য আমি আপনি, যে কারণে আমি আপনি আজকে রাজনীতি করতে পারছি, তো তারা আজকে তাদের আত্মত্যাগের মাধ্যমে, তো তাদের তো বিচারটা, তারা তো চাচ্ছে এই বিচারটা, তো এই বিচারটা তো চাওয়ার সবারই তো একমত হওয়ার কথা। সে জায়গায় আমরা ভিন্ন কোনো রূপ দেখতেছি আর কি। শহীদদের এখানে একটা আহ, বিচারিক প্রক্রিয়া শুরু হতে দেশের কোনো জনগণের এই হয়তোবা কোনো আপত্তি নাই, এবং যে কোনো ধরনের একটা এই ধরনের একটা হত্যাকাণ্ড, যেটাকে আমরা গণহত্যা বলছি, জি, এই ধরনের হত্যাকাণ্ডের প্রশ্নে বিচার হওয়াটা যে জরুরি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা শুধুমাত্র 24-এর গণহত্যা যেটাকে বলছেন, এটারই শুধু বিচার চাচ্ছেন। এদেশে তো 54 বছরে অনেক হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ব্যাপারে তো আপনারা খুব বেশি সোচ্চার না। আচ্ছা, এই ব্যাপারে যদি কথা বলি, যে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, দেখেন আমিও আপনার কথার সাথে একমত পোষণ করি একটা জায়গায়। সেটা হলো যে আমি যেহেতু জুলাই যোদ্ধা, আমি নিজেও একজন জুলাই যোদ্ধা ছিলাম, জুলাইয়ের সমন্বয়ক ছিলাম। তো সেখান থেকে আমরা 24-এরটা প্রাধান্য দিবে, এটা স্বাভাবিক, আমাদের চোখের সামনে যেটা ঘটা। কিন্তু তার পূর্বেও দীর্ঘ 16 বছর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী গুম খুন হয়েছে। যেমন বিএনপির একটা সেদিন পরিসংখ্যানে দেখলাম যে বিএনপির প্রায় 1500-র অধিক নেতাকর্মী আহ, তাদেরকে খুন করা হয়েছে। এরপরে হচ্ছে আহ, এরকম গুম করা হয়েছে, মিথ্যা আইনি মামলায় তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে। সো লক্ষাধিক নেতাকর্মী বিভিন্ন সময় এই দীর্ঘ 15-16 বছরে তারা হচ্ছে আহ, জেল খেটেছে। সো সেইখানে আমাদের চাইতেও অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, যেমন বিএনপি, জামাত ইসলাম, তাদের আরো বেশি আগ্রহ থাকা উচিত ছিল যে আমাদের শুধু 24-এর গণহত্যার বিচারই না, এর সাথে সাথে বিগত ফ্যাসিবাদের আমলে যতগুলো মিথ্যা মামলায় যতগুলো গুম খুন হয়েছে, সেগুলোর আমরা বিচার চাই। যদি এই জিনিসটা তাদের থেকেও দাবি হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতেছি যে একটা, আমরা মনে হচ্ছে লাইক আপ এরকম যে আহ, এই ছেলেগুলো জীবন দিয়েছে মনে হয় একটা নির্বাচনের জন্য, সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে। তাহলে আপনি বলছেন যে গত রেজিমে যে হত্যা খুনগুলা হয়েছে, সেগুলারই শুধু বিচার, তার আগের গুলা হবে না? তার আগের গুলো বলতে, মানে এই 15 বছরেই শুধু এটা হয়েছে? না আমি আমি বলতে চাচ্ছি না যে আপনার 15 বছর হয়েছে কেন, আমি আপনাকে একটা জিনিস বিষয়টা বলি, সেটা হলো যে আহ, আমরা সকল হত্যা, খুন এগুলোর বিচার চাই। তো এখন বাংলাদেশের যে অবস্থা, যদি আমরা অল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের মাধ্যমে গভর্নমেন্ট পেতে চাই, তো আমাদের সামনে জরুরি যে বিষয়গুলো দরকার, খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো সংস্কার এবং প্রয়োজনীয় যে বিচারগুলো করা দরকার, সেগুলো করতে হবে। এর আগে তো আমরা দেখেছি যে কমিটমেন্ট কেউ রক্ষা করেনি। আমরা 91-এর আগে দেখেছি যে 3 জোটের যে আপনি দেখেছেন রূপরেখা। রূপরেখা, সেই রূপরেখাতে তারা হচ্ছে অনেক কমিটমেন্ট দিয়েছে, রক্ষা করেনি। তো আমরা আহ, মানে সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমরা চাই যে নির্বাচনের আগেই এই ইন্টারিম সরকারের হাতে নিরপেক্ষভাবে আপনার বিচারটা হয়ে যেতে প্রায়োরিটি হবে। এটা হতেই পারে যে 24-এ যারা যে হত্যাযজ্ঞটা হলো, জি, জি, জি। এই হত্যাকাণ্ডের বিচারের এটা একটা প্রায়োরিটি থাকতেই পারে। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে যতগুলা হত্যাযজ্ঞ হয়েছে, সেগুলোর বিচারের ক্ষেত্রে আপনাদের তো এজেন্ডা থাকা উচিত ছিল। এনসিপি তো সেই কথাগুলো বলে না। না, আমরা এক রাজনৈতিক দল হিসাবে যখন
আমরা যদি ক্ষমতায় আসতে পারি, এটা আমাদের এজেন্ডার মধ্যে থাকবে যে না, আমরা এনসিপি আপনি যেটাকে অ্যাড্রেস করছেন না, যতটুকু, ইন্টারিম ম্যান্ডেট তো জুলাই গণহত্যার উপরে না তৈরি না আমি হয়েছে। সেটা বলছি না। আপনি জি যখন জি একটা পার্টি শুনেন, বাংলাদেশে বাংলাদেশে শুধু না, পৃথিবীর যেখানেই আপনার বিপ্লব বা অভ্যুত্থান জি সংগঠিত হয়েছে, আমরা সেখানেই দেখেছি যে আসলে সেখানে ইয়াং জেনারেশনটাই কিন্তু মূলত এই অভ্যুত্থানটা সংগঠিত করেছে। আমরা যদি আমাদের এই রাইট ইতিহাসটাও যদি দেখি, আমরা 52-র ইতিহাসটা যদি দেখি, আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, 62-র শিক্ষানীতি, 66-র 6 দফা, রাইট 69-এর গণ অভ্যুত্থান এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক আন্দোলন 90-এর যে অভ্যুত্থান, তাই নয় কি, এবং রাইট 24-এর যে অভ্যুত্থান, সেখানে সকল ক্ষেত্রেই কিন্তু আসলে এই যুব শক্তির, তারুণ্যের যে শক্তি, তারাই কিন্তু মূলত নেতৃত্ব দিয়েছে, তাই নয় কি। এখন যখন আপনি একটা পার্টি করে ফেললেন, আপনি যদি পার্টি না করতেন তাহলে আপনার কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা থাকতো ভিন্ন। আপনি যখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন হয়ে গেল, আপনি যদি ইয়েতে চলে যেতেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যেতেন, জি সকলে যদি চলে যেত তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু আপনি যখন একটা পার্টি করে ফেললেন, তাহলে এখানে একটা আপনি আপনার ক্যানভাসটাকে বড় করে ফেললেন। আলটিমেট আপনার প্রতি মানুষের রাজনৈতিক চাহিদা তৈরি হবে। রাইট তখন জনগণ যখন বলছে, আমি একজন গণমাধ্যমের মানুষ হিসেবে বলছি, যে আপনি সুনির্দিষ্ট একটা সময়ের বিচার চাচ্ছেন। এদেশের যতগুলো হত্যাকাণ্ড, হত্যা তো হত্যাই, যে হত্যা হয়েছে তার পরিবার জানে তার কষ্টটা কি, রাইট তাই নয় কি। তাহলে আলটিমেট আপনার সাথে যারা ঐক্যবদ্ধভাবে আপনারা এখনো এই রাজনীতির মাঠে আছেন, এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুসংহত করার জন্য, রাইট তাহলে এই এনসিপি কি আসলে এইটা করবে না যে আসলেও প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এবং আপনি ফার্স্ট প্রায়োরিটি হিসাবে 24-এর হত্যাকাণ্ডটাকে প্রায়োরিটি দিয়ে গত রেজিমের যে দুঃশাসন, সেটার প্রতিবাদ হিসাবে আপনাকে এই বিচারটা আগে করতে হবে। এইটা তো আপনাদের পূর্বের যে হত্যাকাণ্ড সেগুলো আপনারা বলছেন না, এটা জনগণের কিন্তু একটা না, আমরা চাহিদা আছে। আমরা বলছি না তা না, আমরা পূর্বের গণহত্যার কথা বলছি। হুম। যে আমরা যে 90-এর গণহত্যা, 90-এ যে যারা খুন হয়েছে, 71-তে যারা হচ্ছে স্বাধীনতার পরে, আপনি তো পুরোটাই বলতেছেন পিছনের, 69 পর্যন্ত চলে যাচ্ছেন। তো সেখানে যেটা বলবো যে গণহত্যা যেটা, সেটার পূর্ব যে রেজিমে না, যে আমার জন্মের ইতিহাসের সাথে যে গণহত্যা হয়েছে, জি জি এটা তো ঠিক যে না, সেটা সেটা ঠিক, সেটা সেই ঠিক। গণহত্যার তো আসলে বিচার হতে হবে, রাইট তাই নয় কি। জি জি আমি যদি বলি যে এখানে আমার 1400 হত্যাকাণ্ড হয়েছে, জি আমার তো এদেশের ইতিহাসের যে 30 লক্ষ শহীদের রক্তের উপরে ভেসে আছে এই দেশটা, জি জি 55,000 56,000 বর্গমাইলের এই এটা, তাহলে সেখানে তো আমার একটা স্পিচ থাকতে হবে আমার না, রাজনৈতিক আমাদের দল আমাদের হিসাবে। আমাদের ইশতেহার আপনি দেখেছেন হয়তো, 24 দফার হুম, একটা ইশতেহার আমরা দিয়েছিলাম, তো আমরা হুম, সেখানে সুশাসন সহ এবং পূর্বে যে গণহত্যা হয়েছে, এবং আমরা ইভেন আমরা এটাও বলেছি যে এখনো পর্যন্ত গভর্নমেন্ট, মানে বিগত যে গভর্নমেন্ট গুলো ছিল, তো তারা হচ্ছে আহ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মানে তালিকাটাও করতে পারেনি, যে আমাদের এতগুলো মানে মুক্তিযুদ্ধ ছিল, যারা শহীদ হয়েছে, তাদের সঠিক তালিকাটা প্রণয়ন করতে পারেনি। শহীদদের তালিকা কি আসলে সম্ভব? আহ আমার মনে হয় এখন তো আমরা গন্তব্য থেকে, আমরা তো পিছন থেকে অনেক দূরের সামনে অগ্রসর হয়ে গিয়েছি। জি। সো সেখানে তো কিছু আপনি এখন চাইলেও হয়তো ডকুমেন্টস আমরা পাবো না। বাট যখন দরকার ছিল, হুম। যখন এটা ঘটনা ঘটেছিল এবং 72 গিয়ে যে সরকার হয়, তারা যে হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত করে, সেই সরকার কিন্তু উদ্যোগ নেয়নি। যারা যারা হচ্ছে 1971 সালের মাধ্যমে যারা গিয়ে প্রথম সরকার গঠন করলো, তাদের প্রথম কাজ তো হওয়া উচিত আচ্ছা, আমি ছিল কিন্তু এটা। ওইটা বড় ক্যানভাস, জি জি আমি আপনাকে শুধু জিজ্ঞাসা করছি এই আমরা কারণে। আমরা আমাদের পার্টি, আমি জি জি। আপনাকে বলি, আমাদের পার্টি থেকে আমরা এটাও বলতেছি যে আপনি যেটা বলছেন, আমরা 24-এ গণহত্যা সহ পিছনের পূর্ব যে রেজিমে গণহত্যা হয়েছে বা রেজিমে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা যেটা বলছি, আমরা সেগুলো সুষ্ঠু বিচার চাই। হুম। এখন সেটা রোড ম্যাপটা আমরা ইন্টারনেট কাছে দাবি বলেছি, আমরা সমস্ত পিছনের গত রেজিমের গণহত্যার কথা আমরা বলেছি, আপনি এটা অসংখ্য আপনি নিউজের মাধ্যমে পেয়ে যাবেন। তো সেখান থেকে দেখে নিতে পারবেন। আর হচ্ছে এখন ব্যাপার হলো যে আমরা তো বিচার সংস্কারের জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলছি রোড ম্যাপ দেওয়ার জন্য, তাদেরকে এটা আপনার হচ্ছে যেন বিচার সংস্কার আগে হয়।
এখন এই জায়গাটা যদি আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে চাই, তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও সহযোগিতা করতে হবে। না, তাদেরকে সহযোগিতা করতে হবে। এখন ওই যে বললাম, প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা তো আলাদা আলাদা, জি, আমাদের তাই নয় কি? আমাদের জি, রাইট রাইট। এজেন্ডা তো আলাদা জি আলাদা। জি আপনি যখন একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেই ফেললেন, জি, এখন আপনার সাথে অনেক বিষয়ে তো অনেকেই একমত হবে না, হ্যাঁ রাইট, আপনিও একদম আবার হবে না। তাদের অনেক কর্মসূচির ক্ষেত্রে একমত হবেন না। জি জি আমি আসলে, আপনি এনসিপি নেতা হিসাবে আমার জানার আগ্রহটা এই কারণে যে আপনারা এটা করছেন কিনা, যে এই যুব শক্তিটাকে, এই তারুণ্যের এই শক্তি, আপনারা যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনারা যে একটা রাজনৈতিক দল করলেন, জি আপনারা যে সংস্কার চাচ্ছেন, সেই সংস্কারের মধ্যে আমার যতটা ফিলোসফিক্যালি সমস্যা গুলাকে সমাধান করার চেষ্টা করছেন, দর্শনগত একটা রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা যতটা কথা বলছেন, জি কিন্তু খুব মানে কারেন্টলি আপনাকে যদি আমি বলি, যে সেটা হচ্ছে যে ধরেন জনগণ এখন যে যে বিষয়গুলো নিয়ে সাফারিংসটা করছে, সেখানে তো আপনারা খুব বেশি অ্যাড্রেস করতে পারছেন কিনা। যেমন আপনাকে যদি আমি মেহেরপুরের উদাহরণ দিই, জি জি আপনি কৃষি ভিত্তিক মেহেরপুরের কথা বলছেন। এই জি এলাকাটা আমাদের তো সত্যিকার কৃষি নির্ভর এলাকা। এখানে সার সংকট আছে। সার সংকটটা কিসের জানেন? একটা কৃত্রিম সার সংকট। আপনি আবার টাকা যদি বেশি দেন, তাহলে আপনার সেই সারটা যখন আপনি পাচ্ছেন, আপনার যে মূল্যটা, সেই নির্ধারিত মূল্য আপনি সার পাচ্ছেন না, কিন্তু বেশি টাকা দিলে আপনি যখন সারটা পাচ্ছেন, তাহলে এই সংকটটা কিন্তু মূলত কৃত্রিম সংকট রাইট। তৈরি করা হয়েছে। আমি ঠিক এভাবে কথা বলছি যে এইগুলা কি সংস্কারের জন্য, নতুন বন্দোবস্তের প্রশ্নে আপনারা এগুলাকে তো অ্যাড্রেস করছেন না, আমি এটা বোঝাতে চাচ্ছি। না, আমরা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা হুম, আমাদের ইশতেহারের মধ্যেও এটা বলেছি হুম, যে দুর্নীতিমুক্ত আমরা সমাজ গঠন করব। জি, তো এবং এবং এই যে আমরা আজকেও আমাদের ডিসি মহোদয়ের অফিসে সুধীজনদের সভা ছিল, জি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন সেখানে। তো সেখানেও হচ্ছে এই সারের ব্যাপারে অ্যাড্রেস করা হয়েছে। হুম, দেখেন আমাদের এই মেহেরপুরের, আমি একটু কৃষি নিয়ে একটু সময় নিই আপনার সাথে। জি, আমাদের কৃষি নির্ভর জেলা, দেখেন আমাদের এই পুরো মেহেরপুরে আমাদের কৃষি জমি ছিল আমাদের প্রায় 59,673 হেক্টর জমি। সেইখান থেকে 2022 সালের মধ্যে সেটা 57,286-তে রূপান্তর হয়েছে, অর্থাৎ 2000 প্লাস কৃষি জমি যেগুলো হচ্ছে কমে গিয়েছে। হুম, এর কারণ হচ্ছে বিভিন্ন অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হয়েছে, তারপরে বিভিন্ন বিভিন্ন জায়গায় একটু একটু পরপর বিভিন্ন ইটভাটা তৈরি করা হয়েছে। আমাদের শহরে তথ্য মতে আপনার 114টি ইটভাটা আছে এখন পর্যন্ত। হুম, একটা ছোট্ট একটা জেলাতে 114টা ইটভাটা। হুম, সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারে আমরা অ্যাড্রেস করে এসেছি যে আইন শৃঙ্খলা বাহিনী শুধু যে একটা জেলাকে বা একটা ডিপার্টমেন্টকে সুন্দর রাখতে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা কি বলবে, কথা বলবে, এবং তারা যখন সরকারে যাবে তারা এই বিষয়গুলো নিয়ে আইন প্রণয়ন করবে। এবং বিচার বিভাগ এবং আইন বিভাগ যেখানে আছে তারা হচ্ছে সেই আইনগুলো প্রয়োগ করবে। হুম, সো আমরাও এটা অ্যাড্রেস করে এসেছি যে হুম, এখানে প্রশাসন যদি কঠোর হস্তে এই জিনিসগুলো দেখতো, হুম। গাফলতি না থাকতো, তাহলে আজকে আমাদের এই জিনিসগুলো হইতো না। এবং এই আপনার যে তো এটা, সারের, আমি একটু ইন্টারাপ্ট জি করি, জি জি, আপনার এই বক্তব্যের সাথে আমি দ্বিমত করব না, যে হ্যাঁ আপনারা অ্যাড্রেস করছেন, কিন্তু অ্যাড্রেস করলেই তো হবে না। আপনার তো একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে যখন আপনি মাঠে থাকবেন, জি তখন আপনি প্রশাসনের যারা দায়িত্বে আছেন এটা এক্সিকিউট করার জন্য, তেনারা তখন সোচ্চার হবেন। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি তো সেই অর্থে এখনো তো এজেন্ডা হিসাবে হুম, আপনি তো রাস্তায় দাঁড়াচ্ছেন না, মাঠে দাঁড়াচ্ছেন না। আচ্ছা, যেমনটি ভাবে আপনি কৃষির কথা বলছেন, হুম এখানে অব্যবস্থাপনা আছে আমাদের স্বাস্থ্য খাতের, হুম, এখানে অব্যবস্থাপনা আছে শিক্ষা খাতের, রাইট ঠিক আছে? রাইট, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, আপনার এই তারুণ্যের শক্তি, এই তারুণ্যের শক্তি নতুন একটা রাজনৈতিক দল যখন আপনি করলেন, রাইট, তখন তো আপনাকে জানান দিতে হবে যে আপনি কোন কোন বিষয়গুলোকে ইমফ্যাসিস দিচ্ছেন, জি প্রায়োরিটি বেসিসে আপনি সেই কাজগুলা করবেন। তাহলে আলটিমেট আপনি একজন ক্যান্ডিডেট হয়ে যখন মেহেরপুরে আসছেন, তার আগ দিয়ে তো জনগণের কাছে জনগণের দাবিগুলা নিয়ে আপনাকে মাঠে থাকতে হবে। আমি জি জি, মূলত এটা বোঝাচ্ছি। আচ্ছা। আসলে আমি জানি না আপনার আজকের সেশনের প্রশ্ন আছে কিনা, যে আমার আসলে আপনি পরবর্তীতে আপনার কর্মসূচি কি হবে, আমি হয়তো তাহলে এই বিষয়গুলো আগে ওই সময়ই বলতাম। এখন যদি বলতাম শুনতে চান তাহলে আমি বলে দিতে পারি। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, তো সেটা হলো যে ব্যাপার হলো অ্যাড্রেস করার মানে হইলো আমি ওটা নিয়ে ভাবছি, আমি ওটা নিয়ে কাজ করতে চাই। হুম, এটা হচ্ছে অ্যাড্রেস, আমি যে করতেছি জি, এটা আমি আসলে কাজ করতে চাই।
আমি এই জায়গায় বলতে চাই, যেমন সারের কথাটাই বলি, আপনি তারপরে যাচ্ছি সামনে। সার আপনার হচ্ছে 31,000 মেট্রিক টন একটা সার এই বছরে জুলাই বরাদ্দ হবে। 1,181 মেট্রিক টন হচ্ছে ইউরিয়া সার মেহেরপুর জেলার জন্য 2024-25 অর্থ বছরে আমার দেয়া হয়েছে। তো সারের ক্ষেত্রে যেটা আমি বাজার ঘুরে দেখেছি সেটা হলো যে সারের যারা যেসব ডিলার গুলো আছে তারা বিভিন্ন বাইরে থেকেও সার নিয়ে আসছে হুম, এবং গুদামজাত করেছে, এবং আমার ছেলেরা, আমার কর্মীরা, তারা হচ্ছে অলরেডি এর আগে আগত 2 মাস আগে তারা এরকম হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়েছে। যখন সারের দাম বেড়ে গিয়েছে, কৃষক সার পাচ্ছে না তার চাহিদা মতো, তো এবং সময় টেলিভিশন নিউজে আজকে করছে, আপনারা দেখছেন। সো জাতীয় গণমাধ্যমে এগুলো উঠে এসেছে মেহেরপুরের কথা। সো এইখানে আমরা পুলিশের সহযোগিতায় আমরা হচ্ছে সেখানে গিয়েছি। হুম। আমরা বাজার মনিটরিং এবং উম, যে ব্যবস্থাপনা ছিল আগে, তো সেখান থেকে আমরা সেই উদ্যোগটাও প্রশাসনকে নিতে বলেছি, এবং আমরা সরেজমিনে গিয়ে গোডাউনের মধ্যে আমরা সার জব্দ করাইছি প্রশাসনের সহযোগিতায়। হুম। সো আমরা একদমই যে কাজ করছি না তা না, এবং আমরা এই যে হচ্ছে কৃষি নির্ভর আমাদের যে মেহেরপুর এবং অন্যান্য যে দুর্নীতি, আমি আরো অনেক কিছু আছে, যেমন মাদক, ক্যাসিনো, আরো যেগুলো আছে, এইটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এইটা একটা সামাজিক মুভমেন্টের মাধ্যমে যাবে, এবং আমরা জনগণের যে চাহিদা পূরণ আছে, জনগণ যেগুলো চায়, তো সেগুলো হচ্ছে ফুলফিল করার জন্য জনগণকে সাথে নিয়েই জাতীয় নাগরিক পার্টি অবশ্যই অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে দৃশ্যমান সামাজিক কর্মসূচি দৃশ্যমান আপনাদের। কর্মসূচি আমরা অবশ্যই দেখতে পাবেন। আচ্ছা, মেহেরপুরে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, জি। এখন তো আওয়ামী লীগ মাঠে নাই, সেক্ষেত্রে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আপনাদের মেহেরপুরের ইয়েতে যোগাযোগ কেমন আপনার? হ্যাঁ, আমার যোগাযোগ হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথেই যোগাযোগ আছে, আচ্ছা। হয়েছে। এবং আমরা বলেছি যে বিগত বছর আমরা যে রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের গিয়েছে, হুম, মেহেরপুর শুধু মেহেরপুর জেলা না, বিগত পুরো বাংলাদেশি হুম। রাজনৈতিক সহিংসতা, তো এইটা আমরা বলেছি যে এটা আমরা চাই না। আমরা আচ্ছা। এটা নতুন বন্দোবস্তের কথা জাতীয় নাগরিক পার্টি যে বলে সেটা হচ্ছে যে সহিংসতার রাজনীতি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি চায় না। হুম, তো আমরা শুধু মুখে না, এটা আমরা কাজে দেখাতে চাই। তো আমরা বলেছি যে আমাদের মেহেরপুর ছোট্ট জেলা, আমরা সকল মেহেরপুরকে এগিয়ে নিয়ে যেতে হলে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, নেতাবর্গ সকলকে এক হয়ে কাজ করতে হবে, উন্নয়নে এক হয়ে কাজ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা দেখেছি যে যেমন আপনার ক্যাসিনোর কথা বলি, আমাদের সমসাময়িক মেহেরপুর তো জি। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আমরা ক্যাসিনোর হচ্ছে সম্রাটরা নাকি এখানে থাকে, ক্যাসিনোর সয়লাভ হয়ে গেছে মেহেরপুর জেলা। সো এই ক্যাসিনো পুলিশ প্রশাসন এখানে সক্ষমতা পরিচয় দিতে পারেনি। তো পুলিশ প্রশাসন সক্ষমতা পরিচয় কেন দিতে পারছে না? এখানে ক্যাসিনো যারা আছে তারা রাজনৈতিক শেল্টারে তারা শেল্টার পাচ্ছে। এখানে মাদক বিস্ফোরা হয়ে আমাদের মেহেরপুর জেলায় আজকে আহ প্রতীয়মান হয়েছে, সেইখানে কেন হচ্ছে আহ মাদক নির্মূল করতে পারছে না? এইটা নিয়ে আমরা রাজনৈতিক দলকে বলেছি যে আমরা একসাথে এটা মুভমেন্ট দিব, ফাইট দিব। দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে সেই মাদক সিন্ডিকেটের সাথে, ক্যাসিনো সিন্ডিকেটের সাথে কোনো না কোনো রাজনৈতিক দল তাদেরকে শেল্টার দিচ্ছে। এগুলো তো আগে থেকেই জানতেন যে এগুলো তো আর নতুন কোনো ফেনোমেনা না যে আসলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা প্রশাসন থেকে যারা আসলে এগুলো পাহারা দেওয়ার কথা, জি, সেই শস্যের ভিতরে ভূত, রাইট। সেই অর্থে দেখা যাচ্ছে সেই প্রশাসনিক ভাবে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের এখানে অনেকে যুক্ত ছিল, যেগুলো জি, গণমাধ্যমে এসেছে, নিউজ নিউজ হয়েছে, তাই হয়েছে, নাকি? রাইট। তো এটাকে মোকাবেলা করেই তো আসলে এই তারুণ্যের এই শক্তি, নতুন বাংলার যে বন্দোবস্ত, রাইট। সেটা আপনাকে তো বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, আমি এই কারণেই বলছি। সেটার বাস্তবায়নের জন্য আমি সোশ্যাল মুভমেন্টের কথা বলতেছি যে আচ্ছা। আমরা এমন একটা জায়গায় মেহেরপুরকে নিয়ে যেতে চাই হুম, যে মেহেরপুর সারা বাংলাদেশের জন্য মডেল একটা জেলা হবে। এখন এইটা যদি আমি খাতা কলমে চেষ্টা করি, খাতা কলমে বলতে থাকি, হুম, আপনার টক শোতে এসে বলতে থাকি, অন্য জাতীয় পর্যায়ে টক শোতে বলতে থাকি, হুম। এর মাধ্যমে এটা পরিবর্তন হবে না। পরিবর্তন হতে হলে আমাকে সোশ্যাল একটা মুভমেন্টের মধ্যে যাইতে হবে। যারা এই মেহেরপুরে বসবাস করে তাদেরকেও রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। যারা আমার যে মেহেরপুর আচ্ছা, বাসী আছে। সচেতন হতে হবে না জি, মূলত আপনি রাজনৈতিক নেতা হিসেবে
জনগণকে সচেতন করতে হবে। হ্যাঁ, আমাদের রাজনীতি, এনসিপি রাজনীতি বলেন বা আমার যদি ব্যক্তিগত রাজনীতি বলেন, কেন্দ্রীয় নেতা হিসাবে হুম, মেহেরপুরের জন্য, সেটা হলো যে আমি এখন যে রুটে রাজনীতি চলতেছে, আমি তার ঠিক বিপরীত রুটে রাজনীতি করতে চাই। আচ্ছা, যেমনটা আমি আপনাকে বলি যে আমরা এটা চাই যে জনগণ রাজনীতি করবে, কিন্তু জনগণ মিটিং মিছিলে রাজনীতি করবে না। হয়তো এখন আমি পারবো না, কিন্তু আমার যে যে হচ্ছে পরিকল্পনা, জনগণ রাজনীতি করবে কিন্তু মিটিং মিছিলের যে কালচার, এখান থেকে জনগণ বের হয়ে আসবে। কখন বের হবে? যখন সে মানে রাজনৈতিক ভাবে সে সচেতন থাকবে, হুম, তখন কেবল এই মিটিং মিছিল থেকে বের হতে পারবে। আজকে রাজনৈতিক নেতারা কি করে, এখান থেকে 10 জন, এখান থেকে 20 জন, 30 জন করে এভাবে করে নিয়ে আসে। তো আমার ধরেন সাপোজ একটা একটা জায়গায় একটা এলাকাতে রোড হবে, ওই রোডের উপর দিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরাই হাঁটবে। হুম, দেন আমার এই এলাকাতে একটা 20 বছর ধরে কোনো রোড হচ্ছে না, একটা হুম, রোডের কথা বলি আমার এলাকাতে, ওইটাতে কোনো হচ্ছে এখন পর্যন্ত বিএনপির আমলে হিয়ারিং করা হয়েছিল, তারপর থেকে ওই রোডটা অনেকবার মাপজোক হয়েছে, ওইটা ওইটা পাসও হয়েছে ওই রোড, কিন্তু রোড হয়নি এখনো। তো এই যে জনগণ, কিন্তু আমরা দেখতে পাই ওই রোডের উপর দিয়ে কিন্তু নেতাকর্মীরা এসে মেহেরপুরে এসে মিটিং করছে। কিন্তু এই যে এই জনগণের অসুবিধা হচ্ছে, জনগণ তো এসে এই মানে সরকারি যে সংশ্লিষ্ট বিভাগ, সেখানে এসে জনগণ বলবে যে আমার এই রোড, আমার রোড আমাকে হতে হবে। হুম, হ্যাঁ, তো এই রাজনৈতিক সচেতনতা কিন্তু রাজনৈতিক কোনো দল বা কোনো ব্যক্তি এটা তৈরি করেনি, হুম, আমি এইটা তৈরি করতে চাই। হুম, যে ওই রাস্তা দিয়ে সে হাঁটতেছে, জনগণ হাঁটবে, ওদেরকে জনগণের অধিকার আদায় করে নিতে হবে, আমার অধিকার আদায় করে নিতে হবে। আমি একটা বাজারে ডিম কিনতেছি, এই ডিমটা সরকারে কত টাকা যাচ্ছে, সরকারের রাজস্বতে, এইটা জনগণ জানবে। এবং আমার এই মেহেরপুরের জনগণ যেহেতু কৃষি নির্ভর, স্বল্প শিক্ষিত, আমাদের মেহেরপুরের তো প্রায় 64 দশমিক সামথিং সাক্ষরতার হার। সো সেখান থেকে কিভাবে 100% সাক্ষরতার হারে নেওয়া যায়, সেখানে প্রশাসনের সহযোগিতা, ডিসি মহোদয়ের সহযোগিতা সহ আমাদের যারা আছেন, আমাদের স্কুলের স্যার যারা আছেন, আমাদের হচ্ছে আহ, যারা সিভিল সোসাইটি আছেন, সবার কাছে আমি যাব, সবার মাধ্যমে আমি চাই যে একটা সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে আমাদের এই মেহেরপুরকে আমরা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এখন আপনার সাথে যারা আন্দোলনে যুক্ত ছিল এই অভ্যুত্থানের, জি, তারা যখন আহ, আপনাদের আপনারাও করলেন কিছুদিন আগে, আপনারা সারা বাংলাদেশে রোড টু জুলাই পদযাত্রা জুলাই করেছি। পদযাত্রা আপনারা করলেন, জি, তাই না? মিছিল মিটিং ছাড়া আসলে এদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, পিপুল যেভাবে দেখে অভ্যস্ত, আপনি তো তাহলে পিছিয়ে যাবেন। না দেন আপনি পিছিয়ে, আমি এই অর্থে বলছি, জি 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 আপনার যারা এই সহযোদ্ধা হিসাবে অন্যান্য দলের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ যে আন্দোলনটা করলেন, এখন আবার ইন্ডিভিজুয়ালি একে অপরের বিষোদ্গার করছেন অবশ্য, এরই মধ্যে জি আর সেই ঐক্যটা নাই, একে অপরকে নানান ভাবেই আক্রমণ করছেন, হ্যাঁ, ঘায়েল করার চেষ্টা করছেন। তো এরা তো দেখছেন যে এরা, আমি যদি বলি জামাতের যে রাজনৈতিক কর্মকাণ্ড, জি মানে সেই মেহেরপুরের এই মাথা থেকে ও মাথা তাদের প্রসেশন, জি বিএনপির একাধিক দুইটা গ্রুপ 2 দিন ইয়ে করছে, প্রোগ্রাম করছে, জি কেন্দ্রের প্রোগ্রাম। এই সাম্প্রতিক সময়ে যে গত 2 দিনে তাদের যে ইয়ে গেল আপনার প্রতিষ্ঠা বার্ষিকী, 47তম প্রশ্ন। হ্যাঁ, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের 2টা গ্রুপের একাধিক প্রোগ্রাম আমরা দেখলাম। জি এই ধরনের ভিড়ের মধ্যে যখন আপনার কোনো কর্মসূচি, এদেশের মানুষ, স্থানীয় মানুষ যখন আপনার কোনো কর্মসূচি পাবে না, আমি কর্মসূচি বলছি, আপনি যেটাকে বলছেন যে শুধুমাত্র মিটিং মিছিলের রাজনীতি এদেশে আপনি করবেন না, জি তাহলে আপনি কিভাবে, আপনি তো সেই তথাকথিত ডিজিটালাইজেশনের জায়গাটাও আপনি যেতে পারেননি, মানে জি এই দেশটা যায়নি, জি তাহলে আপনি কিভাবে জনগণের কাছে পৌঁছাবেন? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। আমি একটা জায়গায় আপনার প্রশ্ন কোট করে বলতে চাই, রাজনৈতিক ভাবে যে পিছিয়ে যাওয়ার কথা বলছেন, হুম, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি জি, সেই হিসাবে, যে আগের যে রাজনীতি কালচার ছিল বাংলাদেশে হুম, 90-এর সময় বা আগে যা ছিল, আপনি কি কি মনে করেন, আপনি এখান থেকে যদি পিছিয়ে যান, হুম। রাজনৈতিক কালচারটা কি মনে হয় না যে এখানকার চাইতে আগে, এখনকার বর্তমান চাইতে আগেরটা ভালো ছিল? আপনার দৃষ্টিতে কি মনে হয়েছিল এর আগে যখন নির্বাচন হতো, হুম।
সবাই কাজ করত। হুম। আপনার কি মনে হয়েছিল যে নির্বাচনের যে এখন যে অ্যাটমসফিয়ার নির্বাচন হুম। বা মানে রাজনৈতিক দলগুলো যে অ্যাটমসফিয়ার, হুম। মারামারি, হামলা, যেটা ছিল রাজনৈতিক ভয় যেটাকে বলছি আমি, হুম। এ- এখান কিছুই থেকে যদি পরিবর্তন পিছিয়ে হয়নি। যান, যদি আপনি আরো পিছিয়ে চলে যান, কিছুই তো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি কিন্তু আপনি আগে তো এরকম ছিল না, ছিল কি? কিরকম ছিল না? মানে এই যে হচ্ছে আগে আমরা দেখেছি যে রাজনৈতিক নেতারা যারা ছিলেন আগের আমাদের মেহেরপুরের, আমরা দেখেছি তারা একে অপরের সুন্দরভাবে তারা কাজ করেছে, তারা একসাথে একসাথে সহযোগিতামূলক ভাবে তারা চলেছে, হুম। আমরা দেখেছি। হুম। অথচ আমরা এখন দেখতেছি যে একটা দলের মধ্যে দুইটা গ্রুপ। হুম। তো সেই জন্য বলছি যে রাজনৈতিক পিছিয়ে যাবে না। আমি মিটিং মিছিলের কথা যেটা বলেছি যে এখন রাজনৈতিক দলে যারা মিটিং মিছিল করতেছে, সো যে ব্যক্তিটা আসতেছে মিটিং মিছিলে সে কিন্তু তার রাজনৈতিক নাগরিক যে অধিকার, সেই অধিকারের ভিত্তিতে আসতেছে, আপনার মনে হয়? না। হ্যাঁ। তা আমি বলতে চাচ্ছি যে মিটিং মিছিল যদি করতে হয়ও, হুম। যখন সে রাজনৈতিক, আমার যে নাগরিক অধিকার এইটা পাওয়ার জন্য যখন একটা মুভমেন্ট আপনার সামনে আসবে, যেমন গণ অভ্যুত্থান যখন শুরু হয় জুন মাস থেকে কোর্টের রায়ের উপরে, এরপর কিন্তু জুলাই এসে সেটা কিন্তু বিস্ফোরিত হয়েছে। তো সেই জায়গা থেকে যখন আস্তে আস্তে যখন একটা সেন্ট্রিকে গিয়ে দাঁড়াইছে যে জনগণের চাওয়ার সাথে মিলে গেছে, হুম। তখন কিন্তু জনগণ এমনিতেই নেমে গেছে। আপনি চাইলে কি কালকে ডেকে যে আমরা যারা হচ্ছে গণ অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব ছিল, তো তারা যদি আজ কালকে ঘোষণা দেয় সবাই আসেন, আসবে? মানে সেই পরিস্থিতি কি আছে? না। হ্যাঁ। সো আমি আপনার কি মনে হয় আছে নাকি? আমি বলতে চাই না, আমি ওই অর্থে বলতে চাচ্ছি যে গণ অভ্যুত্থানের যে সময়টা, এই সময়টা এখন তো ওই সময়টা না। হুম। তো যখন হচ্ছে যখন হচ্ছে আমি আমাদের নাগরিক অধিকার নিয়ে যখন আমি মুভমেন্টের মাধ্যমে একটা দৃশ্যমান কর্মসূচি আমি নিয়ে কাজ করতে চাই, তখন আমি আশা করি মানুষকে যখন সচেতন করতে পারবো এই ব্যাপারে, তখন তারা এই ব্যাপারে সচেতন হয়ে যাবে। এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আপনাদের প্রতি বিশেষ করে ওই জি। যে বললাম যে এই তারুণ্যের যে শক্তি আপনাদেরকে এত মানুষ ইয়ে করলো, মানে সমর্থন করলো। জি। আমাদের মতো গণমাধ্যমের মানুষগুলাও কিন্তু আপনাদেরকে হয়তো আমাদেরও বিতর্কিত মানুষ আছে অনেক। জি। হ্যাঁ। কিন্তু এদেশের সিংহভাগ মানুষই কিন্তু আপনাদের পক্ষে কথা বললো, এদেশের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালো, জি। তাই নয় কি? এদেশের পুরাতন যে রাজনৈতিক যে কালচার বা আপনি যেটাকে ফ্যাসিজম বলছেন তার বিরুদ্ধে দাঁড়ালো, তাই না? দাঁড়িয়ে খুব বেশি কি সময় লাগলো যে আসলে জনগণ আবার আপনাদের কাছ থেকে সরে আসলো? কেন আসলো? জনগণ তো আমাদের কাছে সরে যায়নি। সরে যায়নি বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে, কেন সরে যাবে? আমরা তো কিভাবে এখন আছে এখন তো এটা প্রমাণ আমরা করবেন? এখন তো আসলে ওইটা তো ছাত্র জনতা গণ অভ্যুত্থান ছিল। হুম। এখন তো আমরা রাজনৈতিক দল। হুম। এখন যদি আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের যে চাহিদা, হুম। জনগণের যে অধিকার, হুম। সেগুলো নিয়ে আমরা কাজ করতে থাকি, জনগণ কেন আসবে না? আমি সরে আসা বলতে এই অর্থে বলছি, এটা তো মানে ঠিক। যে আমি যেটা আপনারটা ধরতে পেরেছি সেটা হলো যে বলতে চাচ্ছেন যে আমাদের যে জনপ্রিয়তা ছিল হুম। বা যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, হুম। সেটা একটু কিছুটা কমে এসেছে, অনেক এরকম কমে কিছু। গেছে, তার কারণ হ্যাঁ। আপনারা প্রথমেই পার্টি যখন করেন জি। আলটিমেট বিএনপির নির্দিষ্ট একটা এজেন্ডা আছে, হুম। জামাতের এজেন্ডা আছে, জি। জি। এনসিপি যখন একটা দল করে ফেললো তাহলে তাদের একটা সুনির্দিষ্ট এজেন্ডা আছে, তাই না? রাইট। আমি এ কারণে বলছি হ্যাঁ। আপনাদের ঐক্যটা ভেঙে যাওয়াটাই কিন্তু এক ধরনের আহ, একটা দ্বান্দ্বিক জায়গা তৈরি করলো, যেটা একটা ঐক্যমত্য ছিল, হ্যাঁ, সেই রাইট। ঐক্যমতের আমি জায়গাটাই এই কিন্তু জায়গায় আপনাকে একটু বলতে চাই, সেটা হলো যে আহ, জাতীয় নাগরিক পার্টির সকল স্টেক, হুম। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা হচ্ছে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান, সেখানে সকল স্টেকই যে জাতীয় নাগরিক পার্টি গঠন করছে ব্যাপারটা এমন নয়। হুম। ব্যাপারটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সম্মুখ সারির নেতৃত্ব যারা ছিলেন, হুম। আমাদের সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ সার্জিস আলম, তারপর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, যারা পপুলার ফেস ছিলেন, তারা হচ্ছে তারা হচ্ছে চিন্তা করলাম, মানে আমরা চিন্তা করলাম, যেহেতু আমি একজন ফাউন্ডিং মেম্বার দলের, সেই সময় আমরা চিন্তা করলাম যে আমরা যদি এখন বাংলাদেশের পার্সপেক্টিভে হুম। আমরা কি একটা প্রেশার গ্রুপ বা মুভমেন্ট হিসাবে শুধু একটা মানে ব্যানারে থেকে করতে পারবো কিনা। বাংলাদেশি রাজনৈতিক পরিক্রমায় কখনোই দেখি নাই যে একটা দল এসেছে পরে আর একটা দল এসেছে, তারা মানুষের জনগণের ভাগ্যকে পাল্টিয়েছে, দেখি নাই। শুধু দেখেছি ক্ষমতার পালাবদল, এবং যখনই যে ক্ষমতা আসতে চেয়েছে সে হচ্ছে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেছে, এবং সর্বশেষ
সর্বশেষ এসে শেখ হাসিনা সেটার মানে একটা পরিণত বৃক্ষে তৈরি করে, মানে পরিণত বৃক্ষে আর কি রূপ নিতে চেয়েছিল আর কি। তো সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের সাথে যারা নেতৃত্ব ছিলাম তারা আমরা জনগণের সাথে কাজ করব বলে এবং দীর্ঘমেয়াদে এই জন্য আমরা চিন্তা করলাম যে রাজনৈতিক দল ছাড়া এটা আসলে সম্ভব না। তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দল গঠন করে, এবং যারা জুলাই থেকে যারা রাজনৈতিক দল করেনি, যারা দেখেন মূল কথা হলো জুলাই আমরা যেটা বুঝতে ভুল করি সেটা জুলাই আন্দোলনের যারা আমরা রাজনৈতিক নেতা আছি বা যারা সমস্যায় ছিলাম তারা হচ্ছে ওভার রেটেড আর কি, আন্ডার রেটেড হয়ে যারা যারা শহীদ হয়ে গেছে, যারা আহত আছে, যারা এসে আন্দোলনের সময় আন্দোলন করেছে আবার তার নিজের কর্মস্থান বা হচ্ছে স্কুল কলেজ তারা ফিরে গিয়েছে। সো এটাই স্বাভাবিক হওয়া ছিল। তো সেখান থেকে আমরা চিন্তা আমাদের দলের যে ইশতেহার সেই ইশতেহারও আপনার কাছে স্পষ্ট যে আসলে আমরা জনগণের যে এই বিগত 54 বছরে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল কথা দিয়েও ইশতেহার দিয়েও আমি এটাই বলবো কমিটমেন্ট করেও রক্ষা করতে পারেনি জনগণের ভাগ্য বদলের জায়গায়, সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেটা নিয়ে কাজ করবে। রাজনীতি একটা দীর্ঘ পরিক্রমা, পার্টি হচ্ছে এটা একদিনের বিষয় না। রাইট। জনগণের কাছে পৌঁছানোর জন্য এর দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। নানান মত পথের মানুষ এই সমাজে বিদ্যমান, তাই নয় কি? আপনার কি এটা মনে হয়, একদম জাস্ট কথাটা যদি আমি এইভাবে বলি, এই দেশের যে ঐক্যমত্য হয় না, এই ঐক্য অনৈক্যের যে জায়গা, এই অনৈক্যের জায়গাটার প্রধান কারণ হচ্ছে এই দেশের যে জন্ম, সেই জন্ম ইতিহাসটা এক একজনের কাছে এক এক ধরনের। আমাদের যে ন্যাশনাল কনসেনসাস বলতে আমরা যেটাকে বুঝি, রাষ্ট্রের প্রশ্নে যখন একটা ঐক্যমত্যে পৌঁছাতে না পারে যে জাতি, রাষ্ট্রের প্রশ্নে, সেখানে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত সমস্যাগুলো, আপনি যত সমস্যাগুলাই দেখাবেন সেই সমস্যাগুলা খুব বেশি সমস্যা বলে আর থাকে না কিছু। তার কারণ আমি যদি বোঝাই, দেখেন আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ চলে যাওয়ার সময় জামাতকে নিষিদ্ধ করেছিল। আমরা জামাতের কর্মকাণ্ড সম্পর্কে খুব এখন ওপেন কথা হচ্ছে, ওপেন। জামাত আসলে এদেশের রাজনীতিতে কতটুকু কি ভূমিকা পূর্বে রেখেছে, স্বাধীনতা পূর্ব সময়ে তাদের কি ভূমিকা ছিল, তাই নয় কি? তারা এই দেশটাকে আসলে ওন করে কিনা, একদম এই জায়গায় আপনারা কিন্তু তাদের সাথে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করলেন, আবার এখনো কিন্তু একটা ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসাবে আপনাদের সাথে তারা আছে। অনেক ক্ষেত্রে আপনাদের বক্তব্য জামাতের বক্তব্য একই বক্তব্য হয়ে যায়। তাহলে এই ধরনের একটা অবস্থার মধ্যে আমাদের জাতীয় ঐক্যের যে জায়গাটা দরকার ছিল, সেইটা কি আসলেও সম্ভাবনা তৈরি হলো না আরো পিছিয়ে গেল? আচ্ছা, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। 71 প্রশ্নে যদি আমি আসি, সেটা হলো যে 71 যুদ্ধ পরবর্তীতে বাংলাদেশে যেটা তৈরি হয়েছে, সেইখানে আমরা দেখেছি যে জাতীয় স্বার্থ উপেক্ষা করে, এবং 71 ইতিহাসটাও এখনো পর্যন্ত সঠিকভাবে লেখা হয়নি। ইতিহাস না, ইতিহাসটা আলাদা থাকে না, আমরা আমাদের যে এটা বাংলাদেশ, আমি বলি না, ওই ইতিহাসে আমরা যাব না। আমি আপনাকে সেটা বলিও না, আমি বলছি আপনাকে যেটা বলছি, আমরা ইতিহাসের যে কার কি দায় কার কি অর্জন, আমরা ওই আলোচনাটা করছি না। আমি বলছি যে এদেশটা যে বাংলাদেশ, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তার পূর্ব পাকিস্তানের একটা অংশ, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে বর্তমানে আমি আপনি বসে আছি এই দেশের নাগরিক হিসাবে। আমরা ওই জায়গাটাতে এখনো পর্যন্ত একটা ঐক্যমতের জায়গায় আমরা পৌঁছাতে পারিনি এই দেশের জন্ম নিয়ে। এই ধরনের একটা বিরোধপূর্ণ একটা অবস্থার মধ্যে এনসিপি নামক একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মূল শক্তি ছিল, সেই শক্তি একটা রাজনৈতিক দল করলো। এই দলটার কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক, ঠিক আছে? সেই এনসিপি যখন দেখছে, সেই এনসিপিও যখন মুজিববাদের বিরুদ্ধে একটা রাজনীতি কথা বলছে, হ্যাঁ বলতেই পারে, মুজিববাদের আমি বললাম দর্শন নিয়ে আপনার মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি তার সাথেও আছেন যে বাংলাদেশটাকেই অন করে কিনা, এটা নিয়ে সকলের কাছে প্রশ্ন। ইভেন বিএনপি যা তার সাথে ঐক্যের রাজনীতি করেছিল, বিএনপি বলছে আপনি তো রাজাকার, আপনি তো আপনার পূর্বের অবস্থাকে আপনি এখনো পর্যন্ত রেটিফাই করেননি,
আপনি কিন্তু আবার তাদের সাথেই ইয়ে করছেন, আমি এই কারণে বলছি। আচ্ছা আচ্ছা, আমি একটু আমাকে এখানে কথা বলার সুযোগ জি, দিতে হবে। ব্যাপারটা আমরা হলো যে একদম শেষ সময়ে চলে হ্যাঁ, শেষ আসছি। সময় আমি একটু 1 মিনিটে বলি। সেটা হলো যে ইতিহাস, 71-এর যে ইতিহাস, এই ইতিহাস থেকে জামাতের কি ভূমিকা? আমরা জামাতের সাথে চলছি না। হুম, আমাদের জামাতের মানে কথা, আমাদের কথার সাথে যদি কোনো কারো রাজনৈতিক দলের কথা মিলে যায়, হুম, এর অর্থ এটা না যে আমরা তাদের মতাদর্শ লালন করি অথবা আমরা তাদের সাথে চলছি। এটা কখনো এটা হচ্ছে ধারণা করা ঠিক না। আরেকটা ব্যাপার হলো যে আহ আহ বাংলাদেশে যারা বাংলাদেশকে ওন করতে চায়, আমি 71 মীমাংসিত অবস্থা, 71-এর জায়গাতে আমি যাইতে চাই না। এটা একটা ঐতিহাসিক জায়গা, সেটা তার রাজনৈতিক দল যারা আছে তারা সেভাবে দলগতভাবে সিদ্ধান্ত নিবে। শুধু তো এনসিপি কথাই বলছেন, বিএনপি তো জামাতের সাথে হচ্ছে কথা বলতেছে। আহ, তারপরে সবাই কথা বলতেছে রাজনৈতিক দল, হ্যাঁ সবাই সেখানে বলছে, কিন্তু সাংবিধানিক ভাবে জামাত ইসলাম একটা রাজনৈতিক দল হিসাবে ইসি থেকে তারা মানে নিবন্ধিত দল। নিবন্ধিত। সো আমি ইতিহাসের পিছনে যদি না যাই, আমি আরেকটা জায়গায় আপনার প্রশ্ন করতে চাই। যারা বিগত এনসিপি হওয়ার আগে যারা বাংলাদেশকে ওন করে যে দল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, বা অন্যান্য আরো অনেক নিবন্ধিত দল ছিল, তারা কেন দুর্নীতিকে, এই বাংলাদেশকে 5বারের বিশ্ব মানে চ্যাম্পিয়ন করলো দুর্নীতিতে, তারা কেন হচ্ছে বাংলাদেশকে এক করতে পারলো না? এই জন্যই তো এনসিপির কাছে রাইট। মূলত আমি এই জায়গায় আমার জায়গাটা আছে, সেই জায়গাটা হলো যে ব্যাপারটা হলো মানে ওই জায়গাটা এখন নাই, যে জায়গাটা হচ্ছে ইতিহাসের শুরু লগ্নে, 71 শুরু লগ্নে কে পক্ষে ছিল বিপক্ষে ছিল, সেটা তো ঐতিহাসিক একটা মীমাংসার বিষয় এসে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশকে ওন করার প্রশ্নে কোন রাজনৈতিক দল সেভাবে বাংলাদেশকে ওন করতে পারেনি। ফোন করতে পারে না। বাংলাদেশ মানে বাংলাদেশ জনগণ কে ওন করতে পারে। আচ্ছা, এটা আমরা আশা করব যে এনসিপি যেটা সেটা করবে। হ্যাঁ, বাংলাদেশের আমরা রাজনীতিটা বাংলাদেশি পন্থী রাজনীতি বলতেছি। বাংলাদেশপন্থী রাজনীতি করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেই আলোচনাটা আবার অনেক বড় আলোচনা, আমি ওই আলোচনায় যাচ্ছি না। জি আপনি মেহেরপুর কনস্টিটিউয়েন্সির একজন সামনে নির্বাচনের ক্যান্ডিডেট, জি মুজিববাদ বিরোধী আন্দোলন আছে আপনাদের, জি পরিষ্কার। পরিষ্কার। আপনার বাড়ি মুজিবনগরে, জি আপনি কি নাম পরিবর্তনের জন্য কোনো এজেন্ডা রাখবেন আপনার স্থানীয় রাজনীতিতে? আসলে নামের সাথে তো আসলে আহ, আমরা দেখেছি এরা বিগত সময়েও, ঠিক আছে, যে বিগত সরকাররা আসলেই তাদের পছন্দনীয় মানুষদের নাম নাম পরিবর্তন করেছে, পরিবর্তন ঠিক আছে। সংযোজনের আসলে নাম পরিবর্তন করলে কয়লাকে আপনি যদি পরিবর্তন করে স্বর্ণ রাখেন, সেটা তো স্বর্ণ কখনো হয়ে যাবে না। কিন্তু এটা তো এই ধরনের তো কিছু কর্মকাণ্ড তো হলো। না, আমরা চাই আমাদের যে তাদের যে ফিলোসফিক্যাল টার্ম এবং তারা যে মুজিববাদ কেন বলি, মুজিববাদের যে হচ্ছে বাকশালী কায়েম করে গিয়েছিল, মুজিববাদ, মুজিব মানে আমাদের শেখ মুজিবুর রহমান। আমি 71 পরবর্তী কথা, তার কথা বলতেছি, 71 পূর্বের তার অবস্থানের কথা আমি বলছি না। তো সেই জায়গা থেকে বলতে চাই, এইটা একটা শুধু নাম না, এইটা একটা তাদের কাছে ধর্ম হয়ে উঠেছে। এবং এইটা হচ্ছে তার যে মানে ফিলোসফি, সেটার প্রতি আমরা ইঙ্গিত দিয়েছি। মুজিবনগরের নাম, আপনি মুজিবনগরের নাম পরিবর্তন করবে না করবে এটা তো সরকারের বিষয়, এটা নিয়ে মুভমেন্টের কিছু আসে যায় না। মুজিবের নাম পরিবর্তন করলেই বা মেহেরপুরের মানুষের ঘরে খাবার আসবে না। তার তার যে যে মানুষটা গরিব এখন দিন আনে দিন খাই, সে বা একবেলা খাবার হচ্ছে না, মুজিবের নামে পরিবর্তন তার ঘরে খাবার আসবে না। আপনারা সংস্কারের জন্য যে যে এজেন্ডা গুলো নিলেন, জি, আপনি একজন কেন্দ্রীয় নেতা, আপনি কি এদেশের মানুষ আপনাদের কাছে যে প্রথম প্রত্যাশা করেছিল, গত রেজিমের যে সমস্ত দুর্নীতিবাজ এমপি, জি, দুর্নীতিবাজ মন্ত্রী, স্বয়ং শেখ হাসিনা, তাদের যে অধ্যত্বপূর্ণ আচরণ এবং দুর্নীতি, এইটার বিরুদ্ধে দাঁড়ানোর কথা। আমরা তো এদেশের জনগণ কিন্তু একটা দুর্নীতির বিরুদ্ধে কোনো মামলা দেখলো না, সবই হচ্ছে হত্যা মামলা। প্রশ্নটা করে নি, সবই হচ্ছে হত্যা মামলা। এই হত্যা মামলাগুলা তথাকথিত হয়ে যাবে। আমি বলতে চাই, আপনি মেহেরপুরের মানুষ, গত রেজিমের যে মেহেরপুরের এমপি বা মন্ত্রী, তার ঘরে তার সহায় সম্পদ কেন বাজেয়াপ্ত হলো না, কেন রাষ্ট্রীয় কোষাগারে গেল না, তাকে এখনো পর্যন্ত দুর্নীতির কোনো মামলায় আটক করা হয়নি, তাকে ওই হত্যা মামলায় আটক রাখা হচ্ছে। আপনাদেরকে তো এই দুর্নীতির বিরুদ্ধে, এই দেশের মূল সমস্যাটা কিন্তু দুর্নীতি, আপনারা সেই দুর্নীতির বিরুদ্ধে যতটা না সোচ্চার হলেন, তার চেয়ে ফিলোসফিক্যালি দর্শনগত রাজনীতি নিয়ে আপনারা কিন্তু 72-এর সংবিধান পুড়িয়ে ফেলতে হবে, ফেলে দিতে হবে, মেরে ফেলতে হবে, করতে হবে, এই সংস্কারগুলা নিয়ে যতটা থাকলেন,
কিন্তু এই যে গত রেজিমের কাউকে তো আপনারা ওই দুর্নীতির প্রশ্নে তো ইয়ে করলেন না, না মানে না বিচারের এটা সম্মুখীন। এটা আমি দ্বিমত পোষণ করলাম। আমরা দুর্নীতির বলেন বিরুদ্ধে আপনি কোন কোন আমি জায়গায় একদম আপনারা এটা কোট করে করলেন, আপনাকে বলতেছি। বলেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হুম। হান্নান মাসুদ হুম। কতবার যে কোট করে বলেছে হুম। যে সমস্ত হুম। যে দুর্নীতিবাজ যে এমপি যারা ছিল, মন্ত্রী হুম। যারা ছিল, তাদের সম্পত্তি ক্রোক করতে হবে, হুম। বাজেয়াপ্ত করতে হবে। হুম। এটা আমরা অসংখ্যবার বলেছি। হুম। আমার শুরুর বলেছি হুম। যে যারা দুর্নীতিবাজ যারা আছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দেন তাদেরকে হচ্ছে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হুম। এটা আমরা বলে এসেছি হুম। বারবার। তো ইন্টারিম আমি কেন গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা বলছেন যে অ্যাপয়েন্টেড বাই আপনারা, আপনারাই নাকি তার অ্যাপয়েন্ট, হ্যাঁ, আপনাদের রাইট। কথা শুনছে না কেন? আচ্ছা, এখন বিষয় হলো যে আমরা আসলে কি জনগণ ইন্টারিম, আমি যদি গভর্নমেন্টের কথা আসি, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যদিও নির্বাচিত সরকার না, কিন্তু উনি বাংলাদেশের ইতিহাসে হুম। সকল জনগণের ম্যান্ডেট নিয়ে হুম। উনি কিন্তু সরকার এসেছে, জনপ্রিয়তা নিয়ে, কিন্তু উনি এই জায়গায় ব্যর্থ হয়েছে। হুম। আমরা তো বলতেছি না যে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট করেছি, উনি ওনার ভাষ্য বলেছিলেন, হুম। কিন্তু আমরা যেটা দেখতেছি সেটা কথা আর কাজে মিল হয়নি। আপনাদেরকে নিয়ে ধরেন অনেক আছে, আপনাদেরকে আমি কেন বলছি, আপনি কেন্দ্রের নেতা, জি জি, আপনাদেরকে নিয়েও এই গুজব রয়েছে, অভিযোগ আছে। অভিযোগ আছে। অভিযোগ, আপনি এটাকে গুজব বলবেন কি অভিযোগ বলবেন? রিউমার বলতে পারি, যে রিউমার বলতে পারি। কেন সুনির্দিষ্ট অভিযোগই আছে যে চাঁদাবাজির অভিযোগ আছে, আচ্ছা আচ্ছা, আপনারা কয়েকজনাকে তো সাসপেন্ডও করেছেন। হ্যাঁ রাইট। আমি যদি এই বিষয়টা আসতে এটা চাই, করলেন কেন? এটা আচ্ছা, কয়দিনের, কিছুদিনের মধ্যেই যেতে না যেতেই এই ধরনের একটা, মানে একটা পার্টি ফর্ম হলো, অথচ এই ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে গেলেন। এটা কি আসলে আঘাত পড়ছে না আপনাদের পার্টির হ্যাঁ উপরে? অবশ্যই এটা আঘাত তো আসবেই, কারণ হুম। হচ্ছে এখন একটা রাজনৈতিক পার্টি যখন হয় তখন তো সব ধরনের মানুষই আসে। হুম। এরকম তো কোনো হচ্ছে ফিল্টার নেই আমাদের, যে তাদেরকে শুদ্ধিচার ফিল্টার নাই যে হুম। একজন লোক আসলো, হুম। আমি ফিল্টার মধ্যে ঢুকাই দিলাম, সে একদম সৎ হয়ে বের হয়ে চলে আসলো। হুম। একজন অভিপ্রায় নিয়ে সে যখন রাজনীতি করতে আসে, হুম। পরবর্তীতে যখন হচ্ছে রাজনৈতিক ভাবে সে চাঁদাবাজির সাথে জড়িত হয়ে যায়, হুম। তখন আপনি এটা দেখেন যে আমাদের দল তার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন কোনো নিয়েছে ব্যবস্থা কিনা, নিচ্ছে কিনা? ব্যবস্থা নিচ্ছে কিনা। এনসিপি কি আসলে কোনো ঐক্য মানে জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছে না ইন্ডিভিজুয়াল? এখনো আমাদের এরকম দলগত কোনো সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছে আমরা যে জামাতের সাথে আপনাদের জোটবদ্ধ একটা না, নির্বাচন, এবং আমরা এখনো অপরাপর যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলো আছে তাদের সাথে আপনার একটা জোট করতে যাচ্ছে। না, আমাদের এই পর্যন্ত আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কোনো এরকম আলোচনা বা কিছু হয়নি যে আমরা আসলে জোটগতভাবে নির্বাচনে যাব নাকি আমরা এককভাবে নির্বাচনে যাব। হুম। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে আমরা নির্বাচন যদি সরকার বিচার সংস্কারের হুম। রোড ম্যাপ দিয়ে তারা হচ্ছে আগামী ফেব্রুয়ারি বলতেছে, আমার এখনো রোড ম্যাপ ইসি যেহেতু বলেছে ফেব্রুয়ারি, তারা যদি আগে নির্বাচন চাই, ডিসেম্বরে চাই, অক্টোবরে চাই, নির্বাচন করুক, সমস্যা নেই। আমরা প্লেইং ফিল্ডটা আমরা নিজেরাই তৈরি করে দিব। আমরা তো বলেছি যে পুরনো খেলোয়াড় হতে আসিনি আমরা, হুম। আমরা নতুন করে খেলা করতে চাই। পুরনো এবং খেলোয়াড়রা যদি আসলে মাঠ দখল করে রাখে, আপনি এই শক্তি নিয়ে কি সেই তাদেরকে মোকাবেলা করতে পারবেন? না, এইটা তো হচ্ছে যদি নির্বাচন হয় সেটা তো জনগণ ঠিক করবে। জনগণ যদি মনে করে যে না আমি আমরা তো বিগত 17 বছর তো ভোটের অধিকার আমরা ভোট দিতেই পারিনি না, আমি কখনো হচ্ছে এখনো ভোট দিতে পারিনি আর কি। তো সেই জায়গা থেকে মানুষ এখন যদি ভোটের অধিকার ফিরে পাবে, আশা করছি ভোট দিতে পারবে। মানুষ যদি মনে করে যে রাজনৈতিক দল তাদের এই 1 বছরের কর্মকাণ্ড, তারপরে হচ্ছে তাদের যে ইশতেহার গুলো আসবে, তারা মানুষ যাকে চাইবে ভোট দিয়ে সে ক্ষমতায় যাবে। রাজনৈতিক মাঠের শক্তিশালী অবস্থায় মানে যে সে ক্ষমতা যেতে পারে, এটা আমি একদম মনে শেষ করি যে সময়ে চলে আসছি। সঠিক না। মেহেরপুরের যে তারুণ্যের শক্তি, যে যুব জি সমাজ, তাদেরকে সাথে নিয়ে জি, আপনার নেতৃত্ব কতটা সুসংহত বলে মনে করছেন আপনি? আমি মাত্র মেহেরপুরে কাজ শুরু করেছি। আমি বৈষম্য থাকা অবস্থায় মেহেরপুরের যেটা আমার দায়িত্ব ছিল হুম। কমিটি দেওয়া, সেখানে বৈষম্য থাকা অবস্থায় আমরা কিছু কাজ করেছি। এবং আমরা মেহেরপুরের তারুণ্য সমাজকে আপনার স্টুডিওর মাধ্যমে জানাতে চাই যে আমরা তরুণরা যে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের যে সব বাংলাদেশ স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের সারথিতে, সেই স্বপ্নের যাত্রায় আমাদের মেহেরপুরের সকল তারুণ্যরা যেন অংশগ্রহণ করতে পারে, সেই চাওয়াটা আমি তাদের কাছে ব্যক্ত করতে চাই। এবং আমি চাই যে হচ্ছে এই আহ, আমার যে সুসংগত বলেন, আমি এখন এটা নিয়ে কাজ করব। তারুণ্যরা যেভাবে চাই, একটা রাজনৈতিক দল যেভাবে আসলে
তারুণ্য শক্তিকে কাজে লাগাতে পারে, এবং তারা যেভাবে তাদের চায় তারুণ্য শক্তিটা যে আমরা আপনাদেরকে এই হিসেবে দেখতে চাই, হুম। আমরা তাদের কথা শুনেই আমরা সেভাবেই আমাদের মেহেরপুরের সাংগঠনিক ব্যবস্থাটাকে আমরা আগায় নিয়ে যাব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি আপনারা যাচ্ছেন? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শুরু হয়েছে এবং আমাদের শিক্ষা নিয়ে অনেক এক বড় প্ল্যান আছে। হুম। আমার আসলে পুরো মেহেরপুরকে নিয়ে অনেক প্ল্যান আছে। আমি আগেও বলেছি এসেই যে আপনি হচ্ছে আমাদের সাক্ষরতার হার 64.08 বা 5%, সেখান থেকে 100% সাক্ষরতার হার আমি চাই যে 100% এ সম্ভব। শুরু থেকে আপনাকে আমি চেষ্টা করেছি জি খুব একটু বাঁধিয়ে কথা বলে আপনাকে কতটা আহ, দায়বদ্ধতার জায়গায় রাখতে পারি আমি একজন মেহেরপুরের জি জনগণের একজন মুখপত্র হিসাবে যদি বলি জি জি আপনাকে, গণমাধ্যমের মানুষ রাইট হিসাবেও যদি রাইট আপনাকে বলি, আমি আপনাকে চেষ্টা করেছি যে আপনি কতটা কমিটেড, রাইট যার কারণে আপনাকে শুধুমাত্র খুব আহ, ভিন্ন ভিন্ন ভাবে অভিযুক্ত করার চেষ্টা করাটা ছিল আমার। জি জি আপনি কি মনে করছেন তারপরেও যে মেহেরপুরের এই বাস্তবতায় জি পুরাতন রাজনীতির যে দলগুলা তাদের যে পুরাতন বন্দোবস্ত, জি বড় দল হিসাবে যখন আওয়ামী লীগ মাঠে থাকে না, বিএনপি একা, জি তাই নাকি, তাদের অভ্যন্তরীণ যে দ্বিধা বিভক্ত জি নেতৃত্বের যে তাদের বর্তমান অবস্থা, বিভক্তির যে অবস্থা, এই অবস্থার মধ্যে এনসিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি আপনি সেই ধরনের কর্মসূচি নিয়ে মাঠে থাকতে পারেন। জি আপনি কি আশাবাদী সেই কর্মসূচি নিয়ে? হ্যাঁ, আমি একটা আমি আমি অবশ্যই আশাবাদী। হুম, আমি এমনিতেও অনেক আশাবাদী একজন মানুষ। হুম, তো সেই জায়গা থেকে আমি আমার যে বলেছি যে মেহেরপুরের মানে যে উন্নয়ন, আমি মূলত আমার ট্যাগলাইন দিয়েছি শিক্ষা, হুম, চিকিৎসা, কৃষি ও সংস্কার। হুম, এই ৪টা নিয়ে আমার মুভমেন্টটা তৈরি হবে। আচ্ছা, তো এর জন্য আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা এবং সহমর্মিতার জায়গাটা আমি চাই, স্পেসটা, হুম, এবং সেই সাথে প্রশাসনিক সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তাদের সাথে একসাথে হয়ে সিভিল হুম। সোসাইটি তাদেরকে সাথে নিয়ে আমি এই সোশ্যাল মুভমেন্টটা তৈরি করতে চাই। মেহেরপুরের সর্বশেষ কথা, জি মেহেরপুরের গণমাধ্যম সম্পর্কে আপনার কোনো অবজারভেশন আছে? রাইট, আমাদের আসলে মেহেরপুরে গণমাধ্যম, আমার মনে হয় যে আরেকটু মেহেরপুর গণমাধ্যমকে ঢেলে সাজানো উচিত। সেখানে আরো স্পেস এবং আহ, আমাদের যে প্রেস ক্লাব গুলো আছে বা আমাদের যে গণমাধ্যম যেটা আছে এটা একটু মানে আমার তো মনে হয়েছে সেখানে তো মেহেরপুর প্রতিদিন স্থানীয়ভাবে আহ কাজ করেই যাচ্ছে। তো আমার মনে হয় যে সাংবাদিক, আমার বিগত 17 বছর যেগুলো যেটা দেখেছি যে একটা দলের হয়ে তারা মুখপাত্র হিসেবে কাজ করেছে। তো আমার আশা থাকবে আপনাদের কাছে এবং সকল মেহেরপুরের গণমাধ্যমে যে যেটা সঠিক এবং সত্য সেটা তুলে ধরবেন। আপনারা সেটা তুলে ধরলেই কিন্তু শুধু রাজনৈতিক নেতা না, শুধু রাজনৈতিক নেতা না, দেশের এবং এবং আমার জেলার পরিস্থিতিও কি সেটাও কিন্তু উঠে আসে। তাহলে আপনার এই কনস্টিটিউয়েন্সিতে যে যে এজেন্ডা গুলা রাখছেন, জি জি তো গণমাধ্যমের সংস্কার এর প্রশ্নে এটাও রাখেন? আর সংস্কারের মধ্যে আমি আসলে সংস্কার যে আমি টার্মটা ইউজ জি, করেছি, জি, আমি কিন্তু সামাজিক সংস্কার বা অন্য সংস্কার আমি জি, কিন্তু সংস্কারের মধ্যে আপনি সবই পড়বেন, হুম, অর্থাৎ গণমাধ্যম, তারপরে হচ্ছে সামাজিক সংস্কার, জি। এবং হচ্ছে বৈষম্য যে সংস্কার, ধর্মীয় সম্প্রীতি আমাদের মধ্যে যেটা আছে, সংস্কারের মধ্যে আমি সংস্কারের মধ্যে সবগুলো এটা আসলে পড়বে। হয়তো আপনাকে খুব সবসময়তেই মেহেরপুরে পাবো। জি আবারও হয়তো কোনোদিন এই চেয়ারে আপনাকে অতিথি হিসাবে নিয়ে অগ্রগতিগুলো জানবো। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করছি আপনার ধন্যবাদ আলোচনা। আপনাদের এই আহ, মুক্ত কথাতে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন কথা এনসিপির নেতা ইঞ্জিনিয়ার সোহেল রানা। ওনাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করছিলাম। ওনারা নতুন বন্দোবস্তের রাজনীতি শুরু করেছেন, মেহেরপুরকে নিয়ে ওনার যে ভাবনা, সেগুলা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সামনের দিনে ইঞ্জিনিয়ার সোহেল রানাকে আবারও ডাকবো আপনাদের মুখোমুখি করতে, উনি যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন সেই কাজের অগ্রগতি জানতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।